বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বলবো আমি কিভাবে আমার বিয়ের বেশ কিছু সম্বন্ধ নাকচ করেছিলাম, আর আমার দিদির সম্বন্ধ এসেও হতে হতে কেন হয়নি। তো তখন আমি রবীন্দ্রভারতীতে পড়ি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি জোড়াসাঁকো। তো সেই সময় একটা সম্বন্ধ এসেছিল। ছেলের বাবা দেখতে এসেছিলেন আমাকে। বাবা আমাকে অনেক বুঝিয়েছিলেন, বলেছিলেন যে এদেরও কন্যাকরে বাড়ি ছিল, তো এদের কন্যাকরে বাড়ি, তো তোকে আমি মান্থলি করে দেবো, তুই মান্থলি করে দেবো ট্রেনে, তো তুই আমার এখানে রোজই যাতায়াত করবি। বাবা আমায় ভীষণ ভালোবাসতো, অথচ আমাকে ছেড়ে থাকতেও পারবে না, আমাকে আবার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়েও লেগেছিল। ছেলেটির বাবার কথাবার্তা বেশ ভালো লেগেছিল। ছেলেটির মা বেডরিডেন ছিলেন, একটি মাত্র ছেলে, কিন্তু ছেলেটির কিছু কিছু কথা আমার একদমই পছন্দ হয়নি। সেই সময় আমি মুখের ওপর না বলে দিই। আর প্রথমত, সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি না অ্যাকচুয়ালি আমার স্টুডেন্ট লাইফে বেশ নাকুচু ছিলাম। এই ছিল না যে ছেলে কালো হলে বিয়ে করব না, টল ডার্ক হ্যান্ডসাম বরাবরই আমার বেশ পছন্দ ছিল। কিন্তু ওই যে ছেলেটি আমাকে দেখতে এসেছিল, সেই ছেলেটির চুল মাথায় খুব কম ছিল, আর এছাড়াও যে কথাগুলো বলেছিল, ওই ব্যানার টানায় না, ব্যানার টানানোর কাজ করতো। তো আমাকে এটাই বলেছিল যে আমার মা খুব অসুস্থ, বেডরিটেন, তো এই জন্যেই আমরা খুব তাড়াতাড়ি আমি বিয়ে করতে চাই, আমার মা বাবা বিয়ে দিতে চাই আমার। তো আমি যখন কাজ থেকে ফিরবো, আমার ফেরার কোনো টাইমের ঠিক নেই, কিন্তু আমি যখন ফিরবো তখন সংসারে প্রতিটা কাজ তো করতেই হবে, আমার যে মিসেস হবেন, প্লাস আমি যখনই ফিরবো তখনই আমার গরম গরম ভাত দরকার, ও ভাত ঠান্ডা থাকলে হবে না। তো অনেক কথার মধ্যে এই কথাটা আমার ভীষণ খারাপ লেগেছিল, যে ওনার ফেরার কোনো, উনিই জানেন না কখন আসবেন, অথচ যখন আসবেন তখন গরম গরম ভাত। তা উনি কি অ্যাকচুয়ালি তেনার বউকে নিয়ে যাচ্ছেন, নাকি একটি বিনা পয়সার কোনো বাদিকে নিয়ে যাচ্ছেন? তো সেই মুহূর্তে আমি ওনাকে বাবার সামনে না করে দিই। ওনার বাবার ভীষণ খারাপ লেগেছিল। ছেলেটির আমাকে পছন্দ এই কারণে আরও হয়েছিল যে বলেছিল যে আর যাই হোক আপনি স্পষ্টপথী। সব কিছু মিলিয়ে আমার ছেলেটিকে পছন্দ একদমই হয়নি সেই সময়। তো এই একটা সম্বন্ধ আমি আরেকটা ভেঙে দিয়েছিলাম। বাবা অনেকদিন আমার সাথে কথা বলেননি। যাই হোক, এবার আর একদিন বাবা, এইটা আমাকে বলেছিল যে আসবে, তোকে দেখতে আসবে, এটা বলেছিল বাবা। ওই রাজুর যে এসেছিল কন্যাগড়ের, সে, তারপরে হাওড়ার, ওদেরটা না জানিয়ে এসেছিল বটে, তবে এটা বাবা জানিয়েছিল। তো বাবা একবার আমাকে চিড়িয়াখানা নিয়ে যায়, তখন আমার দিদির বিয়ে হয়ে গেছে। চিড়িয়াখানাতে আমি, মা, বাবা বেড়াতে গেছি, কিন্তু দেখছি বাবা চিড়িয়াখানার রেস্টুরেন্টে ঢুকে পড়লেন। আমরা তো অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে, সত্যি কথা বলতে আমরা না ওরকম রেস্টুরেন্টে অত দামি দামি ভারী ভারী খাবার সেরকমভাবে খেতাম না, সত্যি কথা বলছি। আমাদের ছোটোবেলায় যদি কোনো রকমের কোনো ভালো কোনো উৎসব বা কোনো তেমন ভালো দিন হতো, তো ওই
মোগলাই ফিশ ফ্রাই, ভেজিটেবল চপ, আর নইলে চায়ের সাথে আলুর চপ, ফুলুরি, বেগুনি, এই। মা বাড়িতে নইলে রান্না করতেন, কিন্তু বড় আহামরি কোনো রেস্টুরেন্টে এরমভাবে কোনো দিনও বাবার সাথে আমি ঢুকিনি। তো ওখানে রেস্টুরেন্টে তো ওরমভাবে সোফাগুলো ওরমভাবে পাতা থাকে, মানে বসার জায়গাগুলো, তা বাবা বসতে বললেন, বসলাম। তার সাথে সাথেই দেখলাম একটি ছেলে ঠিক বলবো না, একজন ভদ্রলোক, একটি ভদ্রমহিলা, তার সাথে একটু মানে এজেড আরও দুজন ভদ্রলোক ভদ্রমহিলা, আর একটি যে বাচ্চা একটা মেয়ে, মানে কত বয়স হবে, ওই রকমই 6-7 বছরের একটা বাচ্চা মেয়ে, এতজন এসে আমাদের সাথে জয়েন করলেন। তো বাবা তখন পরিচয় করাচ্ছে আমাদের সবার সাথে। বুঝতে দেরি হলো না, বাবা এইভাবে সম্বন্ধটা মানে তৈরি করতে চাইছেন। আমাকে না বলে এক প্রকার চিড়িয়াখানা নিয়ে যাব চল বলে নিয়ে এসেছিলেন, মানে নিয়ে গেছিলেন আর কি। প্রথম কথা, ওই ছেলেটি আমার থেকে অনেক এজেড, চুলে সোনালি কালার করেছিল, বড় বড় একটা হাবভাব, বিশাল একটা হাবভাব, নিজেকে কেউ একটা মনে করে, ভীষণ অহংকার। তো ওরা গাড়িতে এসেছিল, মারুতি ওমনি, তো হাওড়া স্টেশন অব্দিও ছেড়ে দিয়েছিল। এবং ছেলেটির মা, বাবা আর দিদি, ওদের আমাকে খুব পছন্দ হয়েছিল। তো বাড়িতে ফিরেও ফাইনাল ফোনটা ওনারা করেন যে মেয়ে খুব পছন্দ হয়েছে, আমরা পাকা কথা এবার বলতে চাই। কিন্তু আমি সঙ্গে সঙ্গে না করেছিলাম বাবাকে। তো বাবার একটা ব্যাপারই ছিল যে দেখ, তুই গান করিস, নাচ করিস, তোকে নাচ গান সবই ওরা পারমিশন দেবে, তোর যদি গান নিয়ে এগোতেও চাস সেটাও তারা হেল্প করবে, ছেলেটি গানও ভালোবাসে, ওর বাড়ির নিচে স্টুডিওও আছে। তো অনেক কিছু বাবা বলেছিল, তোকে পুরোপুরি সম্পূর্ণভাবে সাপোর্ট দেবে ছেলেটি। তাহলে তোর প্রবলেমটা কি হচ্ছে, তুই না বলছিস কেন? বললাম, প্রথমত তো সব ঠিক আছে, আমার ছেলেটি তো আমার থেকে বয়সে এত বড়, আমি ও দেখতেই লাগছে কাকু কাকু, আমি এরকম ছেলেকে আমার পক্ষে সম্ভব নয়। আর আমি তো পড়াশোনা করছি, এত কিসের তারা তোমার? সেই সময়টা বাবা একটু ক্ষুণ্ণ হয়, কেননা বাবার একটা ধারণা ছিল যে আমি বাবাকে ভালোবাসি, তাই যা বলবেন তাই করব। অবশ্যই তাই করতাম, কিন্তু তা বলে বিয়ের ব্যাপারটা একদমই না। অবশেষে আমি নাকচ করলাম। এবার দিদিকে না একটি ফ্যামিলি দেখতে এসেছিল, তার বাবা আর ছেলে। জানি না, ওর মা কিন্তু আসেনি। ছেলেটির নাম ছিল দিব্যেন্দু। ছেলেটির হাইটটা একটু বেটেছিল, ভীষণ সুন্দর দেখতে ছিল। তো আমি তো ভিতরে ঘরে ছিলাম, প্রথমে তো দিদিকে দেখেছেন ওনারা। তারপর ওই ভদ্রলোক, মানে ছেলেটির বাবা, জিজ্ঞেস করেছিলেন যে ছোটো মেয়ে কোথায়, মানে আমার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। তো কিছুতেই আমি বাইরে বেরোবো না। তো এক প্রকার উনি ভেতরে ঘরে এসে আমার অবাক লেগেছিল যে উনি আমাকে টেনে বাইরে ঘরে নিয়ে এসেছিলেন। আমার মা বরাবর বলে দিয়েছিলেন, আমার মা বলেও দিয়েছিলেন যে দিদিকে যখন দেখতে আসবে তুমি একদম ঘর থেকে বেরোবে না। কিন্তু এবার কী করবো, আমাকে তো জোর করে উনি নিয়ে গেছেন। নিয়ে যাবার পরে উনি আমার সাথে কথা বলতে শুরু করলেন, মানে যিনি বাবা, ছেলেটির বাবা। তারপরে আমার নাক দেখিয়েও উনি বললেন যে নাকটা হচ্ছে আর্যর মতো নাক, উন্নত নাসিকা। হ্যাঁ,
আমাকে একটু গান গাইতে বললেন, আমি গাইনি তখন। হ্যাঁ, তো তারপর দিদির সাথেও কথা টথা বলে, এখনও মনে আছে দিদি একটা খুব সুন্দর হলুদ রঙের শাড়ি পরেছিল। দিদির গায়ের রঙটা তো ফর্সা ছিল, আর বড় বড় টানা টানা চোখ ছিল, দিদিকে খুব সুন্দর দেখতে লাগছিল। তো ওনারা বললেন হ্যাঁ আমাদের মেয়ে পছন্দ হয়েছে বলে টলে, আর বললেন যে আর যা কথা আছে বাদ বাকি মোটামুটি তো পছন্দ হয়েছে, তো ফাইনাল কথা আমরা কি ব্যাপার, তো সেই ব্যাপারটা ফোনে আমরা জানিয়ে দেব। তো ওনারা বাড়ি গেলেন। তারপরের দিন ওনারা না দুদিন পর ফোন করেছিলেন। এবার ফোন করার পরে বাবাকে ওনারা একটা কথাই বলেছিলেন যে আমাদের মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু আমার ছেলের ছোটো মেয়েকে পছন্দ হয়েছে, আমরা ছোটো মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই। তো কেন জানি না আমার বাবা খুব রাজি হয়ে গিয়েছিলেন। দিদির মুখটা ছোট হয়ে গেছিলো ন্যাচারালি। দিদির কাছে মানে বদলে যদি আমিও থাকতাম আমারও খুব খারাপ লাগতো জিনিসটা। আর যে বাড়ির ছেলেরা এক মেয়েকে দেখতে এসে অন্য মেয়েকে পছন্দ করে, সত্যি কথা বলতে সেই সব মানুষদের চেহারা সত্যিই সুন্দর ছিল ছেলেটির, কিন্তু চেহারা যাই হোক সেই সব মানুষদের স্বভাব চরিত্রর কেমন সেই নিয়ে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন থেকেই যায়। এসব মানুষগুলো খুব ফিকেল মাইন্ডের হয়। একজনকে দেখতে এসে আরেকজনকে পছন্দ করে নিয়ে যাবে, তারপর বিয়ে দুদিন পর আরও একজনকে পছন্দ হবে, এরা এই টাইপেরই হয়। তো বাবা তো খুব নাচতে শুরু করেছে। ছেলেটি ইঞ্জিনিয়ার ছিল, দেখতে শুনতে ভীষণই সুন্দর, বাইরেও একটু চাপা, দিদির মতো ফর্সা না, একটু চাপা, কিন্তু ফ্যামিলিটাও ছোট, মা বাবা ছেলে, এমনি কোনো ঝুট ঝামেলা নেই, কিছুই নেই। তো এই জন্য বাবার পছন্দ হয়েছিল আমার বাবার। কেন জানি না, বাবা তো আমাকে অনেক আগেই পার করতে চেয়েছিলেন। প্রথম বাদশা ছিল আমার মা, তার সাথে তো আমি অবশ্যই। মা বললেন যে মা এটাই বলেছিলেন যে কেমন প্রকৃতির, যে আরেকটি মেয়েকে দেখতে এসে একটি মেয়েকে দেখতে এসে আরেকটি মেয়েকে পছন্দ করে চলে যাবে। এই বাড়িতে আমি আমার কোনো মেয়েকেই আর বিয়ে দেবো না। ওরা যদি পরে আবার বলে বড় মেয়েকে আবার বিয়ে করবে, মানে ওরা বড় মেয়ের ব্যাপারে রাজি আছে, আর আমি রাজিও হব না, তুমি একেবারে স্পষ্টভাবে না করে দাও। এবং আমারও সেই একই বক্তব্য ছিল যে দিদিকে দেখতে এসে যদি আমাকে পছন্দ করতে হয়, আমাকে তো বেরোনোর কথা প্রথম কথা বারণ করা হয়েছিল, কিন্তু উনি নিজে থেকে টেনে নিয়ে এসেছিলেন, তো কী করব। তো দিদির যেটা সম্বন্ধ, দিদিকে যখন পছন্দ তারা করেনি, দিদি এত এডুকেটেড, দিদি দেখতে সুন্দর, দিদি লক্ষ্মীমন্ত, খুব সুন্দর, সব কিছুতে ভালো দিদি, তো তখন যদি আমাকে পছন্দ করেছে, তো ছেলে সুন্দর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সব ঠিক আছে, কিন্তু এই বিয়েতে আমিও রাজি নই। বাবা তো রীতিমতো আমার আর মা দুজনের উপরেই খুব ভীষণভাবে রেগে গেছিলেন, ভীষণ। যাই হোক, এই পরপর এতগুলো সম্বন্ধ আমার দেখা হয়েছিল। সে আর কি বলবো, সে ছাড়ো। আচ্ছা, আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন সত্যি কথা বলতে না, পড়াশোনায় তো কোনো দিনই ভালো ছিলাম না, মানে পড়াশোনা করতে ইচ্ছে হতো না, আর করতাম না বলেই ভালো ছিলাম না, জানো তো। কেন কি, যখন আমি টাটা আইআইটিতে পরীক্ষা দিয়েছিলাম, তার আগে আমি পরীক্ষা দিয়েছিলাম ভিএলসিসি, তো ওগুলো সব ইংলিশে ছিল। তো আমি যখন খুব সিরিয়াসভাবে ভিএলসিসির থিওরি, প্র্যাকটিক্যাল তো অবশ্যই ভালো করতাম, কিন্তু থিওরিতেও আমি A++ পেয়েছিলাম, খুব ভালো রেজাল্ট করেছিলাম। এবং টাটা আইআইটিতে যখন মক টেস্টগুলো হতো ক্লাসে, আমি সবচেয়ে হায়েস্ট পেতাম। তবে এগুলোর
ওটা পুরোপুরি মানে সেটার মূল্য দিতে হয় আমার হাজব্যান্ডকে, বাবার বাবাকে। কেন কি টাটা আইআইটি বলো বা ভিএলসিসি বলো, উনি খুব সুন্দরভাবে আমাকে পড়িয়ে দিয়েছিলেন। রীতিমতো উনি আমার মক টেস্ট নিতেন। তো এই জন্যেই বোধহয় আমি হায়েস্ট পেতে পেরেছিলাম, এই আর কি। তো সেই সময় ভেবেছিলাম যে পড়াশোনাটা যদি সিরিয়াসভাবে করতাম, করিনি, তাহলে পড়াশোনাতে নাম্বারটাও খুব খারাপ আসতো না। এমনিতে তো আমি বিমিউজ, মানে যেহেতু শান্তিনিকেতন থেকে আমি পাশ করেছি, সেহেতু ওখানে হচ্ছে এমমিউজ বিমিউজ এগুলো হয়। বিমিউজ মানে হচ্ছে বিএ ধরতে পারো, এমমিউজ মানে এমএ, এরকমভাবে ধরতে পারো তোমরা। যেহেতু আমি মিউজিকে করেছিলাম সেহেতু হচ্ছে বিমিউজ। শান্তিনিকেতনের দিনগুলো বড্ড সুন্দর ছিল। প্রথম যখন বাবা ওখানে আমায় ছেড়ে দিয়ে চলে এলেন, আমি খুব কেঁদেছিলাম ভীষণ। মানে একা তো একদম, বাড়ি থেকে এতটা দূর। প্রথমবার যখন গেলাম, প্রথম তো আমি হোস্টেল পাইনি, মেসে করে আমাদের থাকতে হতো, বাড়ি ভাড়া করে। 1000-1200 পরীক্ষা দিয়েছিল নাচে, আর 1000-1500 পরীক্ষা দিয়েছিল আমাদের সময় গানে। তো তাদের মধ্যে থেকে খুব টাফ পরীক্ষা ছিল, মাত্র 150 জনকে নেওয়া হয়েছিল, এবার তাতে আমি সিলেক্ট হয়েছিলাম। একটা কথা কি জানো তো বন্ধুরা, জীবনটা প্রথমে খুব সিরিয়াসভাবে কোনো দিন নিইনি। মানে স্বপ্নের মতো ভেবেছি, স্বপ্নের মতো উঠতাম, জীবনটা মনে হতো বড্ড সুন্দর। অনেকগুলো বছর চলে গেছে আমার জীবন থেকে, জীবনটা আমি হেলায় নষ্ট করেছি। মানে বলতে পারো ট্যালেন্ট থাকা সত্ত্বেও সিরিয়াসভাবে নিজেকে নিইনি। এখন বড় আফসোস হয়, তাই সময় থাকতে থাকতে না সব কাজগুলো করে নেওয়া উচিত, জানো, সব কাজ করে নেওয়া উচিত। কী আর বলবো, যেই দিনগুলো চলে যায় সেগুলো আর ফেরত আসে না। সেই সময়টা বুঝিনি, এখন হাড়ে হাড়ে বুঝছি, বাড়ির 4 দেয়ালের মধ্যে বসে থেকে, যে আমিও তো পারতাম, কিন্তু করলাম না। লাইফটা বড্ড ইজিভাবে ধরে ফেলেছিলাম তো, তাই শুধু পড়াশোনাটা কেন, ভেবেছিলাম বিয়েটাও বড্ড আনন্দের। যাকে বিয়ে করছি, পছন্দ করেছি, সেই মানুষটা আমার পাশে থাকবে, ভালোবাসবে, আমায় সঙ্গ দেবে। নো ডাউট মানুষটা সবসময় আমায় সাপোর্ট দেয়, সব কিছুতে সাপোর্ট করে, এটা ঠিক কথা। কিন্তু আজ বাদ দিই, সেটার কথা নয়, একদিন পুরোটাই ডিটেলসে তোমাদের বলবো। মানে হয়ে যাবার পর তখন বোঝা যায় যে কী জিনিসে পা দিলাম বা হাত দিলাম, যে জেনে শুনে আগুনে হাত দিয়ে হাত পোড়ানোর মতো অবস্থা হয়ে যায়। সেরকমই অনেকটা হয়েছে আর কি। যাই হোক, দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল। ছোট ছিলাম, শৈশব। স্কুলে মাধ্যমিক পরীক্ষার সময় যখন ইতিহাস বইটা খুলি, তখন দেখি যে বইটা নতুন, মানে গন্ধটা পর্যন্ত যায়নি নতুনের। কী করবো, খুব কান্নাকাটি, আর কীভাবে পরীক্ষা দেবো, পাশ করবো কীভাবে। খুব সুন্দরভাবে আমার দিদি এত সুন্দরভাবে পুরো মানে বইটা প্রথম থেকে শেষ অবধি এত সুন্দরভাবে বুঝিয়ে দিল পড়িয়ে, আমি ইতিহাসে ভালো রেজাল্ট করলাম। আমার সেভাবে কিছু পড়তে হলো না, এত সুন্দর গল্পের মতো সহজভাবে সব কিছু দিদি এত সুন্দরভাবে বুঝিয়েছিল আমার দিদিটা। মাধ্যমিকের যখন রেজাল্ট বেরোয়, আমার দিদির যখন মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, আমার দিদি স্টার লেটার, ভীষণ ভালো পরীক্ষায় নম্বর পেয়েছিল। আর আমার বাবার একটা ব্যাপার ছিল, কি বলবো আর,
আমি হায়ার সেকেন্ডারি ডিভিশন পেয়েছিলাম, কিন্তু সেটা কি মানুষকে দেখাতে দেখাতে আসতে হয়? মানে বাবা আসছে, বারান্দায় দাঁড়িয়ে আছি, ভাবা এরকমভাবে এরকমভাবে দুই করে হাই হাই করতে করতে এরকম করতে করতে আসছে। আশেপাশে তো অনেকেই জেনে গেল, ছাড়ো সে চাক। তো বাংলাটা মা খুব হেল্প করতো, ইতিহাসটা আমার দিদি আমায় খুব হেল্প করেছিল, এটাই। আর আমাদের সময় না, যখন অঙ্ক পরীক্ষা দিই যেদিন, আমি জানি না এটা তোমরা অনেকেই হয়তো জানবে, বা অনেকেই হয়তো আমার ইয়ারে আমার সাথে পরীক্ষা দিয়েছো। অঙ্ক পরীক্ষার দিন অঙ্কর কোয়েশ্চেন পেপার দেখে কিচ্ছু পারছি না। আমি ভাবছি যে কী হলো, এত অঙ্ক শিখলাম, অঙ্কগুলো এত প্র্যাকটিস করলাম, কোনো অঙ্কই তো কমনই আসেনি। তারপর যখন পরীক্ষা হয়ে গেল, প্রায় সাদা খাতা, মানে কি বলো তো, ওই অঙ্কর প্রশ্নগুলোই টুকছিলাম খাতার মধ্যে, কি করব, কিছুই তো কমন আসেনি। কিন্তু যখন হচ্ছে অঙ্ক পরীক্ষাটা শেষ হলো, আমাদের মাধ্যমিকটা, আমার মা আমাকে নিতে আসতেন, আমার যেখানে সিট পড়েছিল আর কি, মা স্কুল থেকে মানে চলে আসতেন আর কি। তো মাই পৌঁছতেন, মাই নিতেন। মা জিজ্ঞেস করেছিল কেমন দিলি বল, হাউ হাউ করে খেতে ফেলেছিলাম, বলেছিলাম যে মা শেষ রক্ষাটা বোধহয় হলো না, অঙ্কটা আমি ফেল করব। অঙ্কটা খুব সম্ভবত, হ্যাঁ, লাস্ট পরীক্ষা ছিল আমাদের। এত বাজে পরীক্ষা, আমি কিচ্ছু লিখতে পারিনি। পরে দেখছি পুরো হল, মানে যতজন বেরোচ্ছে পাগলের মতো কাঁদছে ভীষণ। তবে সেদিনই, সেই সময় বাড়িতে ফেরার পরে ভীষণ আমি ভেঙে পড়েছিলাম, কারোর সাথে কথা বলছিলাম না, ধরেই নিয়েছিলাম আমি ফেল করব। আমায় যিনি পড়াতেন অঙ্ক মাস্টারমশাই, উনি, মানে ওনাকে মা ডাকলেন ফোন করে। উনি এলেন, এসে কোশ্চেন পেপার দেখে ওনারও মাথায় হাত, বলে এ তো 9-10 স্ট্যান্ডার্ডে কোশ্চেনই আসেনি, ভুলভাল কোশ্চেন এসেছে। সে তো আমি খবরও পেয়েছি তখন, কিন্তু রেডিওতে অ্যানাউন্স করেছিল এবং টিভিতেও। পরিবহন মন্ত্রী শ্যামল চক্রবর্তী খুব সম্ভবত, ওনার মেয়ে আমাদের সালে, একই সালে পরীক্ষা দিয়েছিল। এবং যেহেতু মন্ত্রীর মেয়ে ছিল এবং অঙ্ক প্রশ্ন এত বাজে এসেছিল বলে, আমাদের সময়তে অঙ্ক পরীক্ষা দুবার করে হয়, মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। এবং পরের যখন অঙ্ক পরীক্ষা আমরা দিই, মানে আমি দিই, প্রচণ্ড জলের মতো সোজা সহজ কোশ্চেন। সেদিন লাকিলি আমাদের ওই মন্ত্রীর মেয়ে আমাদের সাথে পরীক্ষা দিচ্ছিল বলে, একই ব্যাচে, এজন্য আমাদের কপালটা খুলে গেছিলো, আমরা দ্বিতীয়বার আবার সুযোগ পেয়েছিলাম অঙ্ক পরীক্ষা দেওয়ার। আবার কোয়েশ্চেন পেপার তৈরি হয়েছিল, আবার দ্বিতীয়বার করে অঙ্ক পরীক্ষা হয়েছিল সেই বছর। কিন্তু ভেবে দেখো তো একবার, যদি মন্ত্রীর মেয়ে না থাকতো, আমাদের মতো সাধারণ আম আদমি, তাদের জন্য কি আর দ্বিতীয়বার অঙ্ক পরীক্ষা হতো? ব্যাক পেয়ে যেতাম তো রীতিমতো। তো যাই হোক, সেই অঙ্ক পরীক্ষাটা যেমন কেঁদেছিলাম, তেমনি পরের বার অঙ্ক পরীক্ষা দিয়ে প্রচণ্ড খুশি হয়েছিলাম, হেসেছিলাম, এবং পরীক্ষার নাম্বারও ভীষণ ভালো পেয়েছিলাম, যেটা কখনোই আমি কল্পনা করতে পারিনি, এত ভালো পেয়েছিলাম। তো এইটুকু সময়ের মধ্যে আর কত কথা বলা যায়, তাই না বন্ধুরা? আজকে আপনাদের এইটুকুই থাক। কালকে আবার শৈশব বলো, কৈশোর বলো, কোনো একটা সেরকম মনে রাখা কোনো ঘটনা তোমাদের সাথে আমি আলোচনা করব। ততক্ষণ তোমরা ভীষণ ভালো থাকো, আনন্দে থাকো, সবসময় হাসি খুশি থাকো, সাবধানে থাকো, কেমন? আর অনেক ভালোবাসা নিয়েও পাশে থেকো, সাপোর্ট করো, কেমন? খুব ভালোবাসি তোমাদের। আজকে তাহলে এলাম,
কেমন? লাভ ইউ।